প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদেরকে আইসিটি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হলো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি সাধারণত 6 প্রকার। এই নেটওয়ার্ক টপোলজিটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, এবারে যারা 25 সালের পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপোলজি থেকে কোনো না কোনো উদ্দীপক ঘুরাই ফিরাই প্রায়ই প্রতি বছরই এসে থাকে কোনো একটি উদ্দীপক। সিকিউ প্রশ্নের জন্য যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো এই টপোলজি। টপোলজি নিয়ে আমরা সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। আমরা টপোলজি আলোচনার মানে শুরু করার আগেই আমরা মডেম সম্পর্কে একটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চেয়েছে মডেমের সহজ একটি সংজ্ঞা বা মডেম কি, আমরা সহজে কোনটা বুঝতে পারি। পাঠ্যপুস্তকে আসলে মডেমের সংজ্ঞাটা দেওয়া আছে, অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আমরা দেখব সহজভাবে কিভাবে আমরা মডেমের সংজ্ঞাটা বলতে পারি। মডেম হলো একটি কমিউনিকেশন ডিভাইস যা তথ্যকেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়। ডেটা ট্রান্সমিশনে মডেমের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ মডেম হলো এমন একটি কমিউনিকেশন ডিভাইস, অর্থাৎ যোগাযোগের এমন একটি ডিভাইস যা তথ্য এক কম্পিউটার থেকে, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়। এটাই হলো মূলত মডেম। মডেম কিন্তু ডেটা ট্রান্সমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি মডেমের একটি ছবি। একটি হলো গ্রামীণ ফোনের একটি 4G মডেমের ছবি। মডেমগুলো মূলত দেখতে এমনই হয়ে থাকে। এবার আমরা চলে যাব মূল আলোচনায়, টপোলজি। আমরা শুরুতে জানবো টপোলজি কি। টপোলজি কি? একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলে। অর্থাৎ একটি নেটওয়ার্কের সাথে ফিজিক্যালি সরাসরি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফিজিক্যালি যে সম্পর্ক থাকে সেটাই মূলত হলো টপোলজি। অর্থাৎ ফিজিক্যালি মানে সরাসরি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সংযোগ থাকাকে মূলত এখানে বলা হচ্ছে টপোলজি। আমরা জানবো এবার নোড কি। নোড, NODE, নোড। নোড কি? নোড হলো নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগ স্থলকে মূলত নোড বলা হয়। অর্থাৎ নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের, অর্থাৎ প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে মূলত বলা হয় নোড। সংযোগ অর্থাৎ জয়েন্ট পয়েন্ট, সংযোগস্থল মানে জয়েন্ট পয়েন্টকে আমরা নোড বলতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মাথায় রাখবো। এবার দেখবো আমরা টপোলজির প্রকারভেদ। টপোলজি মূলত কয় প্রকার? 6 প্রকার। সাধারণত টপোলজি হলো 6 প্রকার। এক, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, সর্বশেষ হলো হাইব্রিড টপোলজি। অনেকেই এসএসসি লেভেলে বা দাখিল লেভেলের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে টপোলজির সংক্ষিপ্ত আলোচনা আছে, সেখান থেকে অনেকে আলোচনা হয়তো বা ধারণা পেয়ে থাকতে পারো। তবে উচ্চ মাধ্যমিকে টপোলজির একটু বিস্তারিত আলোচনা দেওয়া আছে। এই যে টপোলজি সম্পর্কে জানবো, বাস টপোলজি, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড, এই টপোলজির চিত্র সহকারে আমাদের খুব মনোযোগ সহকারে জানা প্রয়োজন। প্রথমে আমরা বাস টপোলজি কি সেটা জানবো। বাস টপোলজি হলো একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। অর্থাৎ বাস টপোলজিতে একটি মূল তার থাকে, মূল তার একটি একটা পয়েন্ট। শিক্ষার্থীদের বলবো, এই যে মূল তার, অর্থাৎ এই বাস টপোলজির যে মূল তারটা থাকে এটাকে বলা হয় ব্যাকবোন। বাস টপোলজির মূল তারকে কি বলা হয়? ব্যাকবোন। খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ কিন্তু এটা আসতে পারে বা জ্ঞানমূলকের জন্য আসতে পারে। বাস টপোলজির মূল তারকে বলা হয় ব্যাকবোন। এই মূল তারের সাথে সবকটি কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত থাকে। অর্থাৎ একটি মূল তার, প্রধান তার থাকবে, যে তারের সাথে সব অন্য ডিভাইসগুলো সংযুক্ত থাকবে। যে প্রধান তার থাকবে তার সাথে অন্য অন্য ডিভাইসগুলো সংযুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি? বাস টপোলজি। দশ শিক্ষার্থী, আমরা বাস টপোলজির একটি চিত্র দেখতে পাচ্ছি। বাস টপোলজির যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রের প্রথমে যেটা আছে, এই যে আমরা মাঝখানের যে দাগটা বা লাইনটা দেখতে পাচ্ছি, এই যে সিগন্যাল, আমরা যদি সিগন্যাল বলি, বা এটা একটা তার, এই তারকে মূলত বলা হয় ব্যাকবোন। মাঝখানের এই তারটাকে মূলত বলা হয় ব্যাকবোন। এই ব্যাকবোন বা মূল তারের সাথে উপরে দুইটা ডিভাইস বা কম্পিউটার সংযুক্ত, নিচে দুইটা ডিভাইস বা কম্পিউটার সংযুক্ত। এই যে সরাসরি মূল তারের সাথে বা ব্যাকবোনের সাথে যে কম্পিউটার বা ডিভাইস সংযুক্ত, এটাই হলো বাস টপোলজি। আমরা বাস টপোলজি আর একটা চিত্র দেখি। শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা, আমরা যে চিত্রগুলো দেখব লাল বর্ডার দিয়ে, অর্থাৎ লাল কালারের একটি বর্ডার দিয়ে ঘেরা আছে যে চিত্রগুলো, এই চিত্রগুলো আমাদের বোর্ড পরীক্ষায়, অর্থাৎ বিগত দিনে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের
চিত্র। আমরা এখন দেখি এই যে বাস টপোলজি, আমরা বাম পাশে যে চিত্রটা দেখছি এটাকে বলেছে বাস টপোলজি। এই চিত্রটা সরাসরি তোমাদের বইতে আছে, বাট আমরা যে লাল বৃত্তের ভিতরে যে মানে চিত্রটা দেখছি এটাও কিন্তু বাস টপোলজি। এখন প্রশ্ন, এই কি বাস টপোলজি যেটা আমরা এখন লাল মানে বৃত্তের ভিতরে দেখছি, এখানে ব্যাকবোন বা মূল তার কোনটা? আমি এই যে কম্পিউটার মাউসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, মাঝখানে যে তারটা আছে এটাই মূলত হলো ব্যাকবোন, আর উপরে দুইটা হলো এই মূল তারের সাথে সংযুক্ত। এটাই মূলত হলো বাস টপোলজি। আরো সহজভাবে দেখতে হয় বাস টপোলজি, বাম পাশে যে চিত্র আছে এই চিত্রে যে দুইটা ডিভাইস আছে কম্পিউটার, এটা যদি আমি সরাই একেবারে বাম পাশে এখানে নিয়ে আসি, আর পরের ডিভাইস এই কম্পিউটারটা সরাই যদি একেবারে ডাইন পাশে এই বরাবর নিয়ে আসি, এবং নিচে দুইটা ডবল মানে ডিভাইস যদি আমি মানে বাম পাশেটা সর্ববামে ডান পাশেরটা সর্বডাইনে দেই, তখন কিন্তু আমার ডিভাইসটা দেখতে ঠিক লাল বৃত্তের ভিতরের ডিভাইসটা যেমন আছে এমনই দেখাবে, অর্থাৎ সেটা আমার বাস টপোলজি হয়ে যাবে। আমরা পরবর্তী পয়েন্টে যাই। এখন দেখবো আমরা রিং টপোলজি। রিং টপোলজি, রিং রিং মানে কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। রিং চক্র আকার, অর্থাৎ মানে যে চক্র আকারে থাকে, সাইকেলের রিং হতে পারে। এই যে চক্র আকারের যে নেটওয়ার্ক ব্যবস্থা মধ্যে সেটাকে বলা হয় রিং টপোলজি। প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো চক্র আকারে সংযুক্ত থাকলে এরূপ টপোলজিকে রিং টপোলজি বলে। অর্থাৎ যে কম্পিউটার বা পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো চক্র আকারে সংযুক্ত থাকে, রিং এর মতো চক্র আকারে সংযুক্ত থাকে সেটাকে হলো রিং টপোলজি। রিং এর মতো চক্র আকারে, সব সময় যে রিংটা গোল হবে এমনটি কিন্তু না, রিংটা বর্গাকারও হতে পারে, রিংটা অন্যভাবেও হতে পারে। সব সময় গোল থাকলে যে রিং হবে এমনটা না। আমরা কয়েকটা রিং টপোলজির চিত্র যদি দেখি বুঝতে পারবো রিং টপোলজির চিত্রগুলো কেমন হয়। প্রথমে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটি সরাসরি তোমাদের মানে টেক্সট বুক বা পাঠ্য বইয়ে রয়েছে, কিন্তু বোর্ড পরীক্ষায় আসা টপোলজিটা কিন্তু একটু ভিন্ন। এই যে লাল বৃত্তের ভিতরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো বোর্ড পরীক্ষায় আসা টপোলজি। অর্থাৎ বইতে টপোলজি আছে রিং এর মতো বৃত্ত আকারে, কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে বর্গ আকারে। অর্থাৎ বিভিন্ন ধরনের আসতে পারে, এখন আসলে আমরা যদি সেটা উল্টো পাল্টা করে না ফেলি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমটা যে রিং টপোলজি, রিং টপোলজি আসলে সুবিধা অসুবিধা কি আমরা সহজভাবে বলতে পারি। রিং টপোলজির একটি ডিভাইস নষ্ট হয়ে গেলে সবগুলোর ভিতরে ডাটা চলাচল বন্ধ হয়ে যায়। একটি ডিভাইস নষ্ট হলে সবগুলোর ভিতরে ডাটা চলাচল বন্ধ হয়ে যায়। রিং টপোলজির সবচেয়ে বড় সমস্যা হলো এটা। অর্থাৎ সবগুলো ডিভাইস সচল থাকলে পরে সবার ভিতরে তথ্য আদান প্রদান চলতে পারবে। একটি ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে সবার ভিতরে তথ্য প্রবাহ বন্ধ হয়ে যাবে। রিং টপোলজি এটা গোল চক্র আকারে, এটা বর্গ আকারে, এটাও এক ধরনের চক্র আকারের মানে রয়েছে। এটা রিং টপোলজি। আমরা আরো এক ধরনের রিং টপোলজি দেখতে পারি, এটাও এক ধরনের রিং টপোলজি। উপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 যে টপোলজিতে এসেছে এটাও এক ধরনের রিং টপোলজি। কম্পিউটার 1 থেকে তথ্য কম্পিউটার 2 তে যাচ্ছে, এবার কম্পিউটার 3 তে যাচ্ছে, কম্পিউটার 3 থেকে আবার কম্পিউটার 1 এ আসতেছে, এভাবে চক্র আকারে তথ্যটা ঘূর্ণায়মান হচ্ছে। এটাই মূলত রিং টপোলজি। শিক্ষার্থীরা আমরা এখানে দেখব যে তিনটা এখানে টপোলজির চিত্র দেওয়া আছে লাল বৃত্তের ভিতরে, ওই তিনটা হলো বোর্ড পরীক্ষায় আসা চিত্র। আমরা এবার পরবর্তী মানে এতে যাব রিং টপোলজির চিনতে আরো যাতে সুবিধা হয়। এই রিং টপোলজির সাথে কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপোলজির সম্পর্ক আছে। আমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে রিং টপোলজি মানে প্রশ্ন দেবে, বলবে এই রিং টপোলজি এই যে টপোলজিটি আছে এটা যদি প্রতিটি ডিভাইসের সাথে প্রতিটি ডিভাইসে সরাসরি সংযোগ করে দেওয়া হয় তাহলে নতুন কোন টপোলজি তৈরি হবে, এমন ধরনের প্রশ্ন আমরা বোর্ড পরীক্ষায় আসতে দেখি। যদি তেমনটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা হলো মেশ টপোলজি। রিং টপোলজি প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত করে দিলে সেটা হয়ে যায় আমাদের মেশ টপোলজি। মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা কোনো মানে সার্ভার প্রয়োজন হয় না। মেশ টপোলজি হলো পেয়ার টু পেয়ার লিঙ্ক, এখানে মানে সরাসরি এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসে সংযুক্ত থাকে। অর্থাৎ রিং টপোলজির প্রত্যেকটা ডিভাইসের সাথে সরাসরি সংযোগ করে দিলেই সেটা হয়ে যাবে আমাদের মেশ টপোলজি। এখানে একটি প্রশ্ন আমরা রাখতে পারি, উদ্দীপকের চিত্র 1 এর প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত করলে যে টপোলজি তৈরি হবে তার চিত্র সহ আলোচনা করো। কিছুক্ষণ আগেই কিন্তু আলোচনা করা হয়ে গেল, এটা মানে শিক্ষার্থীরা তোমরা বুঝলে। আমরা এখন দেখবো স্টার টপোলজি। স্টার টপোলজি হলো একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে তোলে সেটাকে মূলত আমরা বলতে পারি স্টার টপোলজি। অর্থাৎ
এরা কিন্তু স্পষ্ট স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে। এই কেন্দ্রীয় কম্পিউটারকে আমরা হোস্ট কম্পিউটার বলতে পারি। কেন্দ্রীয় কম্পিউটারকে আমরা কি কম্পিউটার বলতে পারি? হোস্ট কম্পিউটার। যেখান থেকে মূলত তথ্যের উৎপত্তি বা সম্প্রচার হয় বা মানে তথ্যের আলোকপাত ঘটে, সেটাকে আমরা বলতে পারি হোস্ট কম্পিউটার। অর্থাৎ এই স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকে, যাতে আমরা বলতে পারি হোস্ট কম্পিউটার। স্টার টপোলজি দেখতে কেমন হয়? স্টার টপোলজি দেখতে একটি মাঝখানে যেটা বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, এটাই হলো মূলত স্টার টপোলজির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার। একে বলতে পারি আমরা হোস্ট কম্পিউটার। এই হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অনেকগুলো ডিভাইস সরাসরি সংযুক্ত রয়েছে। এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, আমার যদি কোনো একটি ডিভাইস নষ্ট হয় বা কোনো দুইটি ডিভাইস বা কম্পিউটার যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার পুরো তথ্য চলাচল প্রবাহ বন্ধ হবে না। কারণ আমার কেন্দ্রীয় কম্পিউটার যদি সচল থাকে, তার সাথে সংযুক্ত যে কম্পিউটারগুলো থাকবে সেগুলো সচল থাকবে। যে ডিভাইসটা বা কম্পিউটার নষ্ট হবে, শুধুমাত্র সেই ডিভাইসটার ভিতরে তথ্য চলাচল বন্ধ থাকবে, বাকি সবার ভিতরে তথ্য চলাচল স্বাভাবিক থাকবে। যেহেতু এখানে একটা হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার রয়েছে, আমাদের মনে রাখতে হবে এই হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার কিন্তু আরো একটা টপোলজিতে রয়েছে, সেটা হলো ট্রি টপোলজি। সেটা আমরা পরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি আমাদের মানে মানে হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার নিয়ন্ত্রণকারী একটি টপোলজি, অর্থাৎ স্টার টপোলজি 5। এখানে 5 নাম্বার যে ডিভাইসটা দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের হোস্ট বা কেন্দ্রীয় ডিভাইস। এখান থেকে সবগুলো ডিভাইসের তথ্য গেছে। আমাদের যদি 1 নাম্বার এবং 2 নাম্বার ডিভাইসের মানে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 1 ও 2 নাম্বার বন্ধ থাকবে, কিন্তু বাকিগুলো সব সচল থাকবে। ততক্ষণ পর্যন্ত সচল থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার সচল থাকবে, অর্থাৎ হোস্ট কম্পিউটার। এরপরে আমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা নিয়ে আমরা একটু শেষে আলোচনা করব শিক্ষার্থীরা। এখানে দুইটা চিত্রের সংমিশ্রণ ঘটেছে। একটু বলে রাখি, রিং এবং মানে স্টার, রিং এবং স্টার দুইটা টপোলজির সংমিশ্রণ ঘটেছে, যার মাধ্যমে হয়েছে হাইব্রিড, যেটার আলোচনা আমরা শেষ অবধি পর্যন্ত গেলে পরে দেখতে পারবো। আমরা এখানে একটি প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নটা হলো, আসলে এই প্রশ্নটা যদি আমরা শেষে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা আবার ব্যাক করব এখানে। আমরা এর পরের টপোলজিটা একটু দেখে নেই, ট্রি টপোলজি। শিক্ষার্থীরা আমরা ট্রি টপোলজিতে বলছিলাম এখানেও একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকতে পারে। হ্যাঁ, সেটাই মূলত এই ট্রি টপোলজি। কি ট্রি টপোলজি হলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, অর্থাৎ যে ডিভাইস বা কম্পিউটারগুলো নেটওয়ার্কভুক্ত ডিভাইসের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, সেটাই হলো ট্রি টপোলজি। ট্রি মানে কি? গাছ। অর্থাৎ একটা গাছ কিন্তু গাছের অনেকগুলো শাখা থাকে, প্রশাখা থাকে, তারপরে সেটা একটা পূর্ণাঙ্গ গাছ হয়ে ওঠে। ট্রি মানেও গাছ, অর্থাৎ ট্রি টপোলজি হয়তো গাছের মতো দেখতেই হবে। আমরা একটা চিত্র দেখি। হ্যাঁ, আমরা যে চিত্রটা এখন দেখতে পাচ্ছি এটা হলো ট্রি টপোলজির চিত্র। এই প্রথম যেটা আছে এটা হলো কেন্দ্রীয় বা হোস্ট কম্পিউটার বা ডিভাইস। এখান থেকে অনেকগুলো শাখা বের হয়েছে, শাখা থেকে প্রশাখা বের হয়েছে, উপশাখা বের হয়েছে। আমরা পরবর্তী আরেকটা চিত্র দেখি, যেহেতু লাল বৃত্তের একটি চিত্র এইটি, লাল বৃত্ত থাকার কারণে তার মানে আমরা স্পষ্ট যে বোর্ড পরীক্ষায় আসা একটি প্রশ্ন। এখানে হোস্টেলে এই প্রথম কম্পিউটারটা হলো মূল কম্পিউটার। এখান থেকে 3টা শাখা বের হয়েছে, 3টা শাখা থেকে আবার দুইটা দুইটা করে প্রশাখা বের হয়েছে। এখানে যদি একটু বলে রাখি, আমার যদি এই দুইটা ডিভাইস নষ্ট হয়, তাহলে এই দুইটা ডিভাইসের ভিতরে তথ্য চলাচল বন্ধ থাকবে, বাট বাকিগুলোর ভিতরে তথ্য চলাচল সব সময় স্বাভাবিক থাকবে। তবে যদি আমার এই কম্পিউটার স্ক্রিনের মানে মাউসের বাটনে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, আমার যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এর অধীনস্থ যে দুইটা ডিভাইস থাকবে, সেই দুইটা ডিভাইসই আমার নষ্ট হয়ে মানে তথ্য চলাচল বন্ধ থাকবে, বাট বাকিগুলোর ভিতরে কিন্তু তথ্য চলাচল স্বাভাবিক থাকবে। অর্থাৎ আমার যে ডিভাইসটা নষ্ট হবে, ওই ডিভাইসের অধীনে যে কম্পিউটার বা ডিভাইসগুলো থাকবে, শুধু তার ভিতরে তথ্য চলাচল বন্ধ থাকবে, বাকিগুলোর ভিতরে তথ্য চলাচল স্বাভাবিক থাকবে। কারণ ট্রি টপোলজি হলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে। গাছের শাখা, অর্থাৎ শাখায় যদি আমার কোনো ডিভাইস নষ্ট হয়, ওই শাখার অধীনে যে প্রশাখাগুলো থাকবে, সেই প্রশাখার ডিভাইসগুলোর ভিতরে তথ্য চলাচল বন্ধ থাকবে, বাট অন্যদের অধীনে যে শাখা প্রশাখা থাকবে তাদের ভিতরে তথ্য চলাচল সর্বদাই স্বাভাবিক থাকবে ট্রি টপোলজিতে। ট্রি টপোলজির পরে আমরা এখন দেখব মেশ টপোলজি। মেশ টপোলজি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয়, বহুল ব্যবহৃত একটি টপোলজি। তোমাদের যদি পরীক্ষায় আসে কোন টপোলজিটি সবচেয়ে বেশি সুবিধাজনক, তোমরা চোখ বন্ধ করে লিখে দিতে পারো মেশ টপোলজি হলো সবচেয়ে বেশি সুবিধাজনক। কারণ মেশ টপোলজির
মানে তথ্য দ্রুত সরবরাহ বা দ্রুত পাসিং করা যায়। মেশ টপোলজি যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা পিসি সমূহে একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। হ্যাঁ শিক্ষার্থী, আমি যে কথা বলছিলাম, অর্থাৎ পিসি মানে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার সমূহের একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, তাকে আমরা কি বলতে পারি? মেশ টপোলজি। মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না। এখানে মেশ টপোলজি প্রত্যেকটা এক একটা সার্ভার, প্রত্যেকটা ডিভাইস এক একটা সার্ভার, যেখানে সরাসরি তথ্য আদান প্রদান করতে পারে, তথ্য সাবমিট করতে পারে। এখানে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না। মেশ টপোলজিকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিঙ্কও বলা হয়। মেশ টপোলজিকে কি বলা হয়? পয়েন্ট টু পয়েন্ট, আবার পিয়ার টু পিয়ার লিঙ্কও বলা হয় মেশ টপোলজিকে। আমরা মেশ টপোলজি একটা চিত্র দেখি শিক্ষার্থীরা, আমরা যে এখন স্ক্রিনে যে মেশ টপোলজির চিত্র দেখছি, এই যে মেশ টপোলজির চিত্র, একটা ডিভাইসের সাথে ও আরেকটা ডিভাইস সংযুক্ত আছে সরাসরি, প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযুক্তি। আমি যদি একটি উদাহরণ দেই, এক্সাম্পল, আমার এক স্টুডেন্ট মানে হ্যাঁ, আমি যদি একটা উদাহরণ দেই, নাতাশা নামক আমার একটা কোনো একটা স্টুডেন্ট আছে, মনে করো নাতাশা। আমি নাতাশার সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু নাতাশার মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যদি নাতাশার কোনো বান্ধবীর কাছ থেকে এই মোবাইল নাম্বারটা কালেক্ট করতে চাই, তাহলে আমার সময় লাগবে, অথবা তার বান্ধবীর মাধ্যমে যদি নাতাশার সাথে যোগাযোগ করতে চাই, সেটা আমার আরও সময় লাগবে। বাট যদি নাতাশার নাম্বারটা সরাসরি আমার কাছে থাকতো, তাহলে আমি সরাসরি তার কাছে যদি ফোন করি, কন্ট্যাক্ট করি, তাহলে সরাসরি আমি দ্রুত যোগাযোগ করতে পারবো। হ্যাঁ, মেশ টপোলজিটা ঠিক ওই মানে নাতাশার সাথে সরাসরি যোগাযোগ করার মতো একটি পলিসি। আমরা বলছিলাম যে রিং টপোলজির মানে যখন বুঝাইছিলাম, তখন বলছিলাম একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে সরাসরি সংযুক্ত করলে, এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসে সরাসরি সংযুক্ত করলে সেটা হলো মেশ টপোলজি। এখানে যে আমরা 2 নম্বর চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো প্রথমত হলো রিং টপোলজি ছিল, তারপর মাঝখান থেকে যে প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ ঘটানো হয়েছে, এরপরে মেশ টপোলজি হয়ে গেছে, এটাও মেশ টপোলজি। এইবার আমাদের লাস্টে যে চিত্রটা এখন স্ক্রিনে চলে এসেছে, এইটাও মেশ টপোলজি, তবে একটু ছোট্ট ভুল আছে। ভুলটা কি তোমরা একটু কল্পনা করো, ভুলটা কি হতে পারে? মেশ টপোলজি দেখো, ডিভাইস দুই দিকে তথ্য আছে, অর্থাৎ ডাইনেও যাবে বামেও যাবে, ডাইনেও যাবে বামেও যাবে, দুই দিকে তথ্য আদান প্রদান হবে। বাট শেষের ডিভাইসের সাথে কিন্তু কোনো রকম আমার প্রথম ডিভাইসের সংযোগ নেই, অর্থাৎ এই প্রথম ডিভাইস থেকে একটা তীর চিহ্ন এসে শেষ ডিভাইসে মিলিত হবে, তাহলে এটা মেশ টপোলজি হবে। আমরা সর্বশেষ এখন যে টপোলজিটার নাম শুনবো, সেটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি বা স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত হলো হাইব্রিড টপোলজি। এই হাইব্রিড টপোলজি মূলত আসলে তার নিজস্ব কোনো চিত্র বা চিহ্ন নেই। হাইব্রিড টপোলজি তার নিজস্ব কোনো চিত্র বা চিহ্ন নেই। হাইব্রিড টপোলজি কি? হাইব্রিড টপোলজি হলো দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে গঠিত একটি টপোলজি। দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে গঠিত একটি টপোলজি, অর্থাৎ হাইব্রিড একক কোনো চিত্র নেই। সেটা হয় বাস আর স্টার দুটো একসঙ্গে থাকবে, বা রিং বা স্টার দুটো একসঙ্গে থাকবে, এর সঙ্গে অন্য কোনো টপোলজির সংমিশ্রণ ঘটবে, ঘটেই তৈরি হবে মূলত হাইব্রিড টপোলজি। আমরা স্ক্রিনে 2 নম্বর যে চিত্রটা দেখতে পাচ্ছি, এস লেখা আছে, এখানে কিন্তু দুইটা চিত্রের সংমিশ্রণ ঘটেছে। শিক্ষার্থীরা, আমি কয়েক সেকেন্ড সময় দেব, তোমরা নিজেরাই ঠিক করো এই 2 নম্বর চিত্রে এখানে কয়টা টপোলজির সংমিশ্রণ রয়েছে। সাধারণত দুইটা, সেই দুইটাকে তোমরা এখন খুঁজে বের করার চেষ্টা করো। তোমরা ওটা বের করার চেষ্টা করো কয়টা টপোলজি আছে। আমি একটু অপেক্ষা করছি কি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, এতক্ষণে তোমরা বুঝে গেছো কি কি টপোলজি আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম যে টপোলজিটা আছে, এটা হলো বাস টপোলজি। বাস টপোলজি, মাঝখান থেকে যে দাগটা আছে, এই মাঝখানের দাগটাকে বলা হয় মূল তার। মূল তার, অর্থাৎ যাকে আমরা বলতে পারি ব্যাকবোন, মূল তার বা ব্যাকবোন, এর সাথে ডিভাইসগুলো সংযুক্ত। শেষে যেটা আছে এস এর সাথে দুইটা ডিভাইস সংযুক্ত আছে, এটাকে আমরা বলতে পারি স্টার টপোলজি। এস এর সাথে দুইটা ডিভাইসে সংযুক্ত আছে, এটাকে আমরা কি বলতে পারি? স্টার টপোলজি। অর্থাৎ এই এসটা হলো হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার, এখান থেকে এই দুইটা ডিভাইসে সংযোগ দেওয়া হয়েছে, এটাকে আমরা বলতে পারি স্টার টপোলজি। অর্থাৎ বাস এবং স্টার এই দুই টপোলজির সংমিশ্রণে এখানে গঠিত হয়েছে হাইব্রিড টপোলজি। এবার শিক্ষার্থীরা আমরা দেখব বিভিন্ন চিত্র সহ টপোলজির বিবরণ। খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের কাছে প্রশ্ন করা হবে, তোমরা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর মনে মনে ঠিক করতে প্রস্তুত হয়ে যাও। প্রথমত, আমরা এখানে কয়টা চিত্র দেখতে পাচ্ছি, তোমরা এখন সেটা জাস্টিফাই করো। এখানে 1 2 3 4 6 7
মানে 8 9 10 11 এখানে যে কয়টা বক্স আছে তোমরা এখন এ করো, যেখানে 1 2 3 4 এইটা কোন টপোলজি, 1 2 3 4 এর কোন টপোলজি, তারপরে 4 6 8 7 5 এটা কোন টপোলজি, এটাও তোমরা ভেরিফাই করার চেষ্টা করো। তারপরে 8 9 10 11 এটা কোন টপোলজি, এটাও তোমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করো। এতক্ষণে শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো কোনটা কোন টপোলজি। আর যারা বুঝতে পারোনি, একটু কোনো সমস্যা আছে, আমি বুঝাই দিচ্ছি, কোনো ব্যাপারই না। 1 2 3 4 এটা হলো রিং টপোলজি, মনে আছে? চক্র আকারে যে টপোলজি গুলো মানে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদান করা হয়, সেটা হলো রিং টপোলজি। তাহলে 1 2 3 4 এটা আমার রিং টপোলজি বলতে পারি। তারপরে 8 9 10 11 এটাকেও আমরা রিং টপোলজি বলতে পারি। অর্থাৎ প্রথমটা এবং শেষেরটাকে রিং টপোলজি বলতে পারি। মাঝখানে 4 6 8 7 5 এটাকে বলতে পারি আমরা স্টার টপোলজি। আর আমরা জানি স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে বা হোস্ট কম্পিউটার। এই 5 কে আমরা যদি বলি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার বলতে পারি। স্টার টপোলজিতে 5 থেকে 6 বের হয়েছে, 4 7 8 এগুলো 5 মানে ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য সরবরাহ করেছে। অর্থাৎ তিনটা টপোলজির সংমিশ্রণে যে টপোলজি তৈরি হয়েছে সেটার নামই হলো হাইব্রিড টপোলজি। এবার আমরা দেখি আরো একটা টপোলজি, এটা রিং আর বাস টপোলজি, এটা তোমরা আরো আগেই দেখেছো। এবার এখানে তিনটা টপোলজি আছে, আমি বলবো না চিত্র 1 চিত্র 2 চিত্র 3 কোনটা কোন টপোলজি, তোমরাই ঠিক করবা কোনটা কোন টপোলজি। নিচে প্রশ্ন আসবে, প্রশ্নটা হলো 1 2 ও 3 নম্বর টপোলজির মধ্যে বেশি সুবিধাজনক হবে, অর্থাৎ 1 2 ও 3 নম্বর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে করো, সেটা বিশ্লেষণ করো। অর্থাৎ তিনটা যে চিত্র আছে তিনটার মধ্যে কোনটি সুবিধাজনক তোমার কাছে, সেটা তুমি এখন ঠিক করো। কয়েক সেকেন্ড আমি এখন চুপ থাকছি, এর ভিতরে তোমরাই ঠিক করবা কোনটা সুবিধাজনক। এতক্ষণে হয়তো বুঝে গেছো কোনটা সুবিধাজনক, তবে তার আগে আমাদের বুঝতে হবে তিনটা যে চিত্র আছে তিনটা চিত্র কোনটা কার। প্রথমে 1 নম্বর চিত্রকে আমরা কি বলতে পারি, রিং টপোলজি। 1 নম্বর চিত্রটা হলো রিং টপোলজি, চক্র আকারে ঘূর্ণায়মান আছে, ওটা হলো রিং টপোলজি। 2 নম্বর যে টপোলজিটা আছে চিত্র, সেটাকে আমরা বলতে পারি বাস টপোলজি, অর্থাৎ 2 নম্বর যেটা আছে এটা হলো বাস টপোলজি। 3 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা হলো স্টার টপোলজি। স্টার টপোলজি তোমার তারপর আছে বাস টপোলজি, রিং টপোলজি, তিনটা টপোলজি। তিনটা টপোলজির মধ্যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সুবিধাজনক কোনটা? এখানে আমি মনে করি যেটা সবচাইতে সুবিধাজনক হলো স্টার টপোলজি। কারো কারোর মতে তোমরা হয়তো ব্যাখ্যা দিতে পারো বাস টপোলজি। হ্যাঁ, বাস টপোলজির সুবিধা আছে, তবে সেটা তুমি যদি ব্যাখ্যা দিয়ে সেটা প্রমাণ করতে পারো ভালো। স্টার টপোলজি কিন্তু তার চেয়ে বেশি সুবিধা, কারণ এখানে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে, যেখান থেকে সকল জায়গায় তথ্য সরবরাহ হয়। কোনো একটা ডিভাইস নষ্ট হলেও সমস্যা নেই, বাকি ডিভাইসগুলোর মধ্যে তথ্য সরবরাহ সচল থাকে। অর্থাৎ বাস এবং স্টার দুইটা টপোলজির সুবিধা আছে, কিন্তু স্টারের সুবিধাটা একটু বেশি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নের এখানে বলা হয়েছে 1 নম্বর ও 3 নম্বর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো? 1 নম্বর ও 3 নম্বরের মধ্যে কোনটি বেশি সুবিধা বলে মনে করো? অর্থাৎ 1 নম্বরটা হলো রিং টপোলজি, 3 নম্বরটা হলো স্টার টপোলজি। তাহলে রিং আর স্টারের মধ্যে সুবিধা কোনটা? অবশ্যই স্টার টপোলজি বেশি সুবিধাজনক। রিং টপোলজি কেন সুবিধাজনক না সেটাও তো আমাদের বুঝতে হবে, কেন সুবিধাজনক না। এখানে বলতে পারে অসুবিধাজনক কোনটা। এখন প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি কোনটি বেশি সুবিধাজনক, কিন্তু প্রশ্নটা এমনও হতে পারে কোনটি বেশি অসুবিধাজনক। হ্যাঁ, এই রিং টপোলজি আমরা যেটা চিত্রে 1 বছর অসুবিধা, এটা অসুবিধা কেন? রিং টপোলজি যদি কোনো একটি ডিভাইস নষ্ট হয়ে যায় তখন সকল ডিভাইসের ভিতরে তথ্য চলাচল বা ডাটা চলাচল বন্ধ হয়ে যায়। কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে সবার ভিতরে তথ্য চলাচল বন্ধ হয়ে যায় রিং টপোলজিতে, তাহলে এটা অসুবিধাজনক। কিন্তু স্টার টপোলজিতে কোনো একটা ডিভাইস নষ্ট হলে সবার ভিতরে তথ্য চলাচল বন্ধ হয় না, কারণ আমার কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার যদি সচল থাকে বাকি ডিভাইসগুলোর ভিতরে তথ্য চলাচল থাকবে। আর যে ডিভাইসটা নষ্ট হবে, এক্সাম্পল আমার উপরে স্ক্রিনে যে মাউসে দেখাচ্ছে, এই ডিভাইসটা যদি নষ্ট থাকে তাহলে শুধুমাত্র এই ডিভাইসটাই বন্ধ থাকবে, বাকি ডিভাইসগুলো সচল থাকবে। কিন্তু আমরা যদি রিং টপোলজি দেখি, রিং টপোলজি যদি এখানে উপরের এই ডিভাইসটা নষ্ট হয়ে যায় তাহলে বাম পাশ থেকে ডাইন পাশ বা ডাইন পাশ থেকে বাম পাশে কোনো রকম তথ্য পাস হওয়ার আর সুযোগ নেই, সবার ভিতরে তথ্য চলাচল বন্ধ হয়ে যাবে। তাই বলতে পারি 1 নম্বর ও 3 নম্বরের ভিতরে 3 নম্বর চিত্রই সবচেয়ে বেশি সুবিধাজনক। আমরা পরবর্তী চিত্রে যাই। হ্যাঁ, এখানে এবার খুব সুন্দর দুটো চিত্র এসেছে। শিক্ষার্থী দেখি আমাদের জন্য কোন প্রশ্নটা এখন অপেক্ষা করছে। প্রশ্ন চলে এসেছে, চিত্র ক এবং PRSQ এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন যে টপোলজি হবে সেটার ব্যাখ্যা করো। এখানে চিত্র ক নম্বর চিত্রে বলছে যে
PRSQ এর ভিতরে যে সংযোগ দেওয়া আছে, অর্থাৎ মাঝখান থেকে যে সিগন্যাল লাইনটা একে অপরের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে, এটা যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, অর্থাৎ মাঝখানে সংযোগটা যদি মুছে ফেলে দেওয়া হয়, বিচ্ছিন্ন করা হয়, তখন কোন টপোলজি হবে? মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন করলে বা মুছে ফেলে দিলে সেটা অবশ্যই দেখতে হবে রিং টপোলজি। অবশ্যই দেখতে কোন টপোলজি হবে? রিং টপোলজি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো? রিং টপোলজি বলতে পারবো। সেক্ষেত্রে এটা রিং টপোলজি হয়ে যাচ্ছে। প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। চিত্র ক PROSQ এর সংযোগ বিচ্ছিন্ন করলে রিং টপোলজি হবে। এই রিং টপোলজি তুমি লিখবা কিভাবে, ব্যাখ্যা করবা কিভাবে? তোমার প্রথমে কাজ, তুমি প্রথমে মানে এই সংযোগ বিচ্ছিন্ন করলে যে টপোলজি হবে সেটা হলো রিং টপোলজি। রিং টপোলজি একটা চিত্র আঁকা বা মানে সুন্দর করে চিত্র আঁকায় রিং টপোলজির সংজ্ঞা দিলে, এর সুবিধা দিলে, এর ব্যবহার দিলে, ব্যবহার এগুলো ব্যাখ্যা দিয়ে লিখে দিবা, দেখবা খুব সুন্দর মার্কস পাবা। 3 বা 4 মার্কসের যে প্রশ্ন, সেই ফুল মার্কস পেয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরাই করবা। উদ্দীপকের চিত্র ক এবং চিত্র খ উল্লেখিত টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। ক এবং খর ভিতরে কোনটা সুবিধাজনক সেটা তোমরা নিজেরাই বিশ্লেষণ করো। কিছুক্ষণ সময় দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের। দেখো, আশা করবো এতক্ষণে তোমরা ভেবেছো আসলে কোনটা সুবিধাজনক। চিত্র ক কোন টপোলজি, এটা আমার বুঝতে হবে। কিছুক্ষণ আগেই বললাম চিত্র ক হলো বর্তমানে চিত্র ক হলো মেশ টপোলজি। চিত্র ক হলো মেশ টপোলজি। আর মেশ টপোলজিতে সরাসরি মানে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে সরাসরি সংযোগ থাকে, সেটা আমরা জানি, একটু আগেও জেনেছি, এখন আবারও জানলাম। চিত্র কটা আমাদের কোন টপোলজি, এটা ভাবতে হবে। নিঃসন্দেহে বলতে পারি চিত্র খ হলো আমাদের হাইব্রিড টপোলজি। চিত্র খ আমাদের কি টপোলজি? হাইব্রিড টপোলজি। অর্থাৎ এখানে প্রথমে এটা আছে বাস টপোলজি, তারপরে এস দিয়ে দূরে আছে, এটা হলো আমার স্টার টপোলজি, দুটা মিলে হয়ে গেছে হাইব্রিড টপোলজি। এই দুইটার ভিতরে আমার কোনটা সুবিধাজনক? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমাদের মেশ টপোলজি অর্থাৎ চিত্র ক এটা বেশি সুবিধাজনক। কারণ হলো মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না, পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ এখানে সরাসরি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য সরবরাহ করা যায়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি তথ্য সরবরাহ হয়ে থাকে, যে কারণে মেশ টপোলজি সবচেয়ে সুবিধাজনক। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা এটা মনে রাখবা, মেশ টপোলজি হলো সবচেয়ে বেশি সুবিধাজনক। শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদের, মানে আসলে ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিও ক্লাসটি দেখার জন্য। আমি সর্বশেষ তোমাদের এই টপোলজি অধ্যায়ের মানে দ্বিতীয় অধ্যায়ের এই টপোলজি মানে চ্যাপ্টার থেকে একটি বিষয় বলবো। টপোলজি থেকে বোর্ড পরীক্ষায় যেহেতু বারে বারে প্রশ্ন ঘুরে ফিরে কোনো না কোনোভাবে আসে, এবারও আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন আসলে তোমরা খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবার চেষ্টা করবে। কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তোমার মানে স্টার টপোলজি এসেছে কিন্তু তুমি সেটা ভুল করে অন্য ব্যাখ্যা করে ফেলেছো। এই ধরনের সমস্যা যেন না হয়, টপোলজিতে তুমি লিখবা প্রথমে ওই টপোলজির মানে সংজ্ঞাটা দিলে, টপোলজির ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করলে। আরেকটি বিষয় মনে রাখবা, অবশ্যই টপোলজি নিয়ে যখন আলোচনা করবা তখন তুমি চিত্র ব্যতীত আলোচনা করলে কিন্তু ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা নেই। তুমি যে টপোলজি নিয়ে আলোচনা করবা সেই টপোলজির চিত্র অবশ্যই আঁকাতে হবে। এখানে আরেকটি মানে কথা আছে, চিত্র কি দিয়ে আঁকাবা, ডাইরেক্ট বল পেন কলম দ্বারা নাকি পেন্সিল দ্বারা? তুমি পেন্সিল দ্বারা আঁকাতে পারো, সুন্দর হয়, বা কলম দ্বারা আঁকাতে পারো, তবে চিত্রটা যেন স্পষ্ট হয়। পেন্সিল দ্বারা আঁকাতে গিয়ে যেন অস্পষ্ট চিত্র খাতায় রেখে এসো না, চিত্রটা যেন সুন্দর মাধুর্যপূর্ণ হয় সেটা খেয়াল রাখবা। আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সেটা আমাকে জানিয়ে দেবা, আমি সময় মতো তোমাদের সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি টপোলজির এবারে পাঠ। সবার জন্য শুভ কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।